গল্প লিখছিলাম। এ কি, কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর আর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা ছিল, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই। সে সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারোর ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারো ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ি। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ও ফিস ফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড জোরে। এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা, রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারো কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলের কাছে। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারো বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটাকে উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো যে তারা সারা রাত পাহারা দিবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসী চাঁদা বাবদ প্রত্যেক মাসে শেষ কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি 2 দিনের মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবার ওই চুরির পরিমাণ এতই বাড়ল যে আগের চুরির থেকে অনেক বেশি হলো। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকে ওই পুকুর পাড়ের আশেপাশে অনেক বুড়ো বুড়ো পাথরের খোয়া পড়তে থাকতে দেখা যেত। এই রকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক হলো। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধ ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ির থেকে রাতের খাবার দিয়ে যায় ওই পাহারাদারদের ওই খাবার খেয়ে রাতের বেলা তারা সারা রাত পাহারা দেয়। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনায় থাকে, আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তার ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2 থালার ভাত, ডাল, ইঁচড়ে তরকারি আর বকুল ফুলের বড়া পেট পুরি খেয়ে সবাই পাহারা দেওয়া শুরু করলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈশভোজ ছাড়লো। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা 2টো দিয়ে আয় সুজয়ের বাড়িতে, আমি কিছুক্ষণ হাত পা ধুয়ে নেই। রতন থালা 2টো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো
তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ ঝাপটে ধরে জালের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা তার 5-6 জন তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারা দেখলো এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠল। কয়েক মানুষ কষ্ট করে সে অলৌকিক কাজ দেখলো কিছু না বুঝে। শেষে এক তান্ত্রিক রাজি হলেন। রাজি হয়ে যখন আসতে লাগলেন তখন আর অনেকেই তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলেন না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গিয়েছে। কদিন জ্বরে ভুগছিল, জ্বরে ঘুরে বলবাল বকছিল। তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটা গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। বড় ভোর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গুন্ডি কেটে দেয় তার পাশে। ওই গুন্ডি দেখিয়ে বলে এর ভেতর কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত্র ছাই ও পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দল ছিল হাওয়ায়। কিছুক্ষণ পরে এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের লাশ গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিককে 2 হাত ধরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না। একবারে কালো, অন্ধকার থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাত একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়টার উপর ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করা গলায় বলে ওঠে, কে তুই? এখন কি করছিস? ওই অবয়টা কিরকম অদ্ভুত ছুঁড়ে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়টা বলে ওঠে, আমি বিদ্যুৎ এই বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়টি বলে ওঠে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শুদ্ধায়, ওই ভর দুপুর বেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের মা, বাবা, সৈকত কেউ ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকত সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয় বলে উঠল, মা, ঘরের দিকে আসতে থাকো। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছেলেটু মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরে শেষ প্রান্তে গিয়ে বসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামটার সাথে হট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেককে বাঁধেনি ওই সুপ্রিয়া? ও দাদা, কি হলো? ও দাদা, শরবত নেবে নাকি? একেবারে দমরম করে উঠলাম। আসলে কোনো হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কে ডাকছিল আমাকে? আমি জানলাম, বাইরে তাকাইলাম, দেখি এক আম পুরা শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানালাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপর আমার পিলে চমকে গেল, এটা কিভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানালার বাইরে যে লোকটার সাথে কথা বললাম সে কে ছিল? সেদিন আমার আর গল্পটা লেখা হয়ে উঠল না।